দাদা, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, কারণ আমরা জানি যে সংবিধানের নিয়ম অনুযায়ী সরকারি অর্থ ব্যয় করে কোনো ধর্মস্থান প্রতিষ্ঠা করতে পারেন না। সংস্কার করতে পারেন কিন্তু প্রতিষ্ঠা করতে পারেন না। কি বলবেন যে দীঘায় যেটা নির্মাণ হয়েছে, যেটার উদ্বোধন হয়েছে, সেটা মন্দির, সেটা ধাম নাকি কোনো কালচারাল সেন্টার? প্রথমত আজকে বাংলার রাজনীতির জন্য অত্যন্ত লজ্জার। এই রাজ্যে বিগত দিনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিল, আমাদের মুখ্যমন্ত্রী ছিল। এই রাজ্যের মানুষ দেখতে অভ্যস্ত হয়েছিল বিধান রায়, সিদ্ধার্থবাবুর আমরা শতবিরোধিতা সত্ত্বেও তাদের পরিকল্পনা ভাবনা চিন্তার মধ্যে ছিল দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী। আমাদের সময় 34 বছরে আমরা দেখেছিলাম বক্রেশ্বর, নিউ টাউন, সল্টলেক। আমরা হিটকো তৈরি করেছিলাম মূলত নিউ টাউন ডেভেলপমেন্টের জন্য। আজকে সেই হিটকোর টাকায় একজন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন কি না একটা মন্দির। এই রাজ্যের বিরলতম ঘটনা। আমরা বারে বারে একথা মনে প্রাণে বিশ্বাস করি যে ধর্ম, রাজনীতি এগুলো যদি মিলেমিশে যায় তাহলে বাংলার ভবিষ্যৎ অন্ধকার। আজকের দিনে দাঁড়িয়ে যখন 26,000 চাকুরিহারা, যখন মুর্শিদাবাদ, মালদায় দাঙ্গার আগুন জ্বলছে, যখন পহেলগাঁওতে আতঙ্কবাদী সন্ত্রাসী হামলায় এই রাজ্যের 3 জন মারা গেছেন, আমাদের রাজ্যের হুগলির বীর জওয়ান পাকিস্তানে আর্মিরাতে বন্দি, যখন ঝন্টু আলী শেখ তার জীবনের বিনিময়ে প্রমাণ করলো যে বাংলার মাটি বীরেদের মাটি, সেখানে দাঁড়িয়ে এমন একজন মুখ্যমন্ত্রীর বাংলার মুখকে সামনে আনলেন যিনি এই সময়ে দাঁড়িয়ে মন্দির উদ্বোধন করছেন এবং সেখানে একের পর এক কলাকুশলীদের নৃত্যানুষ্ঠান হচ্ছে, গানের অনুষ্ঠান হচ্ছে। আমরা বলছি এটা আনন্দ উৎসবের সময় নয়, এটা শোকের সময়। এই সময়ের মধ্যে দাঁড়িয়ে যারা ওই এলাকার ওই মন্দির নির্মাণের পূর্বে ওই এলাকার যারা বাসিন্দা তাদেরকে উচ্ছেদ করে তাদের ক্ষতিপূরণও এখনও অবধি মেটাননি, যারা ঠিকাদার তারা এখনও পাওনাগণ্ডা পাননি। উপরন্তু অলিখিতভাবে সরকারি নোটিফিকেশান ছাড়া হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এবং তৃণমূলের নেতারা স্থানীয় স্তরে প্রচার করলেন যে 2 দিন ধরে কোনো আমিষ খাওয়া দাওয়া যাবে না। সমস্ত হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনকে অনুরোধ করা হলো, সংখ্যালঘু মানুষদের অনুরোধ করা হলো তারা যেন রাস্তায় খুব একটা বেশি না বেরোন। সংখ্যালঘুদের মন্দিরের ভেতর প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা জারি করা হলো। প্র্যাকটিক্যালি আমরা এই মডেল দেখতে অভ্যস্ত বিজেপির কাছ থেকে, আরএসএসের কাছ থেকে। আজকে আমরা এটা বুঝতে পারছি, সাধারণ মানুষও বুঝতে পারছেন যে এই রাজ্যে আরএসএসের মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বিজেপিকে প্রয়োজন নেই। এটাই তো সেই যোগী মডেল, এটা তো সেই আরএসএসের মডেল, যে মডেলে রাম মন্দির প্রতিষ্ঠার পর যোগী আদিত্যনাথ বলেছিলেন যে প্রত্যেক ভারতবাসীর ঘরে ঘরে নাকি রাম মন্দিরের রেপ্লিকা পৌঁছে যাবে, চাল পৌঁছে যাবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই ঘোষণা করেছেন, বাংলার সব ঘরে ঘরে জগন্নাথ ঠাকুরের প্রসাদ পৌঁছে যাবে, জগন্নাথ মন্দিরের ভোগ পৌঁছে যাবে। এই যে মডেল, এই মডেল তো আরএসএসের মডেল। এই কারণেই 98 সালে তৃণমূল তৈরি করতে আরএসএস টাকা দিয়েছিল, 11 সালে আরএসএস দুর্গা বলেছিল মমতাকে, এবং 16 নির্বাচনে আরএসএস রাস্তায় নেমে তৃণমূলের পক্ষে ভোট করেছিল। 21-এ এই আরএসএস মমতাকে বাঁচিয়েছিল। আরজিকর থেকে চাকরি দুর্নীতি এই আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে চায়। আসলে এই রাজ্যে বিধানসভার ভেতরে যে মডেল আমরা দেখেছিলাম, কে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা হয়েছিল। আজকে দেখলাম একদিকে বিজেপি বিরোধী দলনেতা রাজ্যের কাঁথিতে সনাতনীদের যজ্ঞ অনুষ্ঠান করছেন, আর দীঘাতে সরকারের 1 ডজন ক্যাবিনেট মন্ত্রী প্র্যাকটিক্যালি গোটা মন্ত্রিসভাকে ওখানে নিয়ে চলে গেছেন। গতকাল ভয়াবহ দুর্ঘটনা হয়েছে বড়বাজারে, আপনারা দেখেছেন 14 জন মানুষ মারা গেছেন। এই বিল্ডিং ডিপার্টমেন্ট কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের আন্ডারে। সেই কলকাতা পৌরসভা প্রতি বছর ট্যাক্সের পরিমাণ বাড়ায়, অথচ কোনো নজরদারি নেই, কোনো রকম কোনো কলকাতা পৌরসভার কোনো দেখভালের বিষয় নেই। সিএসসি বিদ্যুতের তার ওপেন ঘুরে বেড়াচ্ছে। আমরা যে কথা বলতাম যে পাড়ায় পাড়ায় দেশি ঢালাও মদের লাইসেন্স, আজকে বড়বাজারে যেখানে দুর্ঘটনাটা ঘটলো, যেখানে 2 জন শিশুসহ 14 জন মারা গেলেন, প্রাণ হারালেন, সেখানেও আপনি দেখেন এই রাজ্যের সরকার একটা জনবহুল এলাকায় বারের লাইসেন্স দিয়ে দিল, মদ বিক্রির লাইসেন্স দিয়ে দিল। আমরা বলছি কোন দিকে যাচ্ছে এই বাংলাটা? এটা কি বাংলা? এই পশ্চিমবাংলা দেখতে কি আমরা অভ্যস্ত, যেখানে অন্ন বস্ত্র বাসস্থানের দায়িত্ব সরকার নেয় না? গোটা দেশে বিজেপির সরকার আছে, আমরা বিজেপির বিরুদ্ধে এই প্রবল হিন্দুত্বের রাজনীতির কথা বলি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টেক্কা দিলেন, রীতিমতন 10 গোল দিলেন। বিজেপি শাসিত রাজ্যে বিজেপির সরকারও সরকারের ট্যাক্সের টাকায় কোনোদিন মন্দির করেনি, তারা ট্রাস্ট বানিয়েছে, তারা মন্দির নির্মাণ করে মন্দির মসজিদের বিভাজনের রাজনীতি করেছে। আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন ইমাম ভাতার মধ্য দিয়ে, পুরোহিত ভাতার স্লোগান তুলবার মধ্য দিয়ে বিজেপিকে রাজনৈতিক জমি তৈরি করবার সুযোগ করে দিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে হিটকোর টাকা, মানে আপনার আমার টাকা, নিউ টাউনের টাকা, সেই টাকাতে প্র্যাকটিক্যালি আজকে জগন্নাথ মন্দির উদ্বোধন করে আবার সংখ্যালঘু সমাজের মধ্যে ওখানে মসজিদ নির্মাণের দাবিকে জোরদার করলেন। আসলে মৌলবাদকে 2 হাত ভরে শক্তিশালী করছে এই তৃণমূল বিজেপি। এই রাজ্যের রাজনীতিতে আমরা
হিটকো তৈরি করে নিউ টাউনে ইনফোসিস এনেছিলাম, উইপ্রো এনেছিলাম, আইটি সেক্টর এনেছিলাম, আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিটকোর টাকায় জগন্নাথ মন্দির করছেন। এটা রাজ্যের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে ভণ্ডামি ধর্মের প্রতি, এর বিরুদ্ধে যদি বাংলার মানুষ প্রতিবাদে সোচ্চার না হয়, তাহলে আগামী দিনে সিদ্দিকুল্লাহরা, হুমায়ুন কবিররা, কার্তিক মহারাজরা, শুভেন্দু অধিকারীরা, এরাই এই বাংলার রাজনীতিতে হিন্দু মুসলমান দাঙ্গার রাজনীতিকে আরও বেশি করে উস্কানি দেবে এবং তাতে যোগ্য সাহায্য করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পুলিশ, সরকার, প্রশাসন, আজকে সমস্ত প্রশাসনিক ব্যবস্থাটা শুধু একটা মন্দির উদ্বোধনে চলে গেছে। আপনি ভাবতে পারেন আজকে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করে দেওয়া হলো, তার মানে এই যে স্কুলগুলো ভেঙে পড়া বেহাল শিক্ষা ব্যবস্থা, তার মাঝখানে মন্দির উদ্বোধনের জন্য 3 দিন ধরে রাজকীয় খরচ, এখনও অবধি যা আনুমানিক খরচের পরিমাণ 240 কোটি টাকা মন্দির নির্মাণে, তারপরে এই 3 দিনের যে তৃণমূলের মন্ত্রীদের, আমলাদের, কলাকুশলীদের, তৃণমূলের যারা পন্থী, যারা বুদ্ধিজীবী, তাদের এই যে আমোদ প্রমোদের জন্য খরচ, এই টাকা তো আপনার আমার টাকা। একদম, এটাই তো আমরা বারবার বলছি, এটাই তো সেই মডেল, মোদি মডেল, এটাই সেই মডেল, যোগী মডেল, যেখানে রাম মন্দিরটা ছোট হয়ে যাবে, মোদির মুখটা বড় হবে, যোগীর মুখটা বড় হবে, এখানে জগন্নাথ মন্দিরটা ছোট হয়ে যাবে, দিদির মুখটা বড় হবে। আমরা হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী জানি 4টে পীঠ, 4টে ধাম। আজকে যারা ধর্মকে অস্বীকার করে ওখানে যেমন মোদি, যোগী দিনক্ষণ ঠিক না রেখে ইনকমপ্লিট রাম মন্দির উদ্বোধন করে ভোটের জিগিত তুলতে চেয়েছে, হিন্দুত্বের জিগিত তুলতে চেয়েছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একইভাবে হিন্দু সনাতন ধর্মের যে পরম্পরা, ইতিহাস, সেই 4টে ধামকে অস্বীকার করে নতুন করে নাম দিয়ে দিলেন কি না, এটা জগন্নাথ ধাম। আমরা বলছি দেখুন, মন্দির মসজিদ এই রাজ্যে কেন, গোটা দেশে, পৃথিবীর ইতিহাসে যে কোনো রাজনৈতিক দল থাকুক, যে কোনো সরকার থাকুক, মন্দির মসজিদ হাজার হাজার বছর আগের পুরনো তার ইতিহাসের সাক্ষ্য বহন করে। মানুষ তার ভক্তি শ্রদ্ধা থেকে মন্দির নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা যে কোনো রাজ্যের সরকার, যে কোনো দেশের সরকারের কাছে মানুষের প্রত্যাশা ভালো শিক্ষা ব্যবস্থা, ভালো হাসপাতাল, ভালো রাস্তাঘাট। আজকে যে পূর্ব মেদিনীপুর জেলায় এই 26,000 চাকরিহারার মধ্যে সবচাইতে বেশি চাকরি হারিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। গ্রুপ সি, গ্রুপ ডি সবচাইতে বেশি চাকরি হয়েছে, চাকরি বাতিল হয়েছে, চাকরি দুর্নীতি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। যে পূর্ব মেদিনীপুর জেলায় একটা মহিলা বিশ্ববিদ্যালয় নেই, যে পূর্ব মেদিনীপুর জেলায় দীঘাতে কেউ অসুস্থ হলে তাকে তমলুকে জেলা হাসপাতালে নিয়ে আসতে হয় 2.5 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে, 4 ঘন্টা জার্নি লেগে যায়। সেখানে দাঁড়িয়ে দীঘাতে পর্যটন এলাকায় বহু সময় সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটক, তাদেরকে কাঁথি নিয়ে আসতে হয়, তমলুক আনতে হয়, এসএসকে আনতে হয়। দীঘাতে একটা মাল্টি স্পেশালিটি ভালো হসপিটাল করা যেতে পারতো, দীঘাতে একটা ভালো বিশ্ববিদ্যালয় করা যেতে পারতো, পূর্ব মেদিনীপুর জেলায় একটা মহিলা কলেজ দেওয়া যেতে পারতো, পূর্ব মেদিনীপুর জেলায় ঘূর্ণিঝড় যাতে প্রতিরোধের জন্য একটা ভালো বিকল্প কোনো একটা সেন্টার তৈরি করা যেত, সাইক্লোন রিসার্চের সেন্টার করা যেতে পারতো, কিংবা সমুদ্র সংক্রান্ত গবেষণার কোনো একটা সেন্টার করা যেতে পারতো। কিন্তু রাজ্যের সরকার মন্দিরে উৎসাহিত হলেন। আসলে এটা প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, তৃণমূল, বিজেপি, আরএসএসের একই বৃন্তে দুটো ফুল। যে চন্দ্রচূড় বাবুরা, আরএসএসের নেতারা কলকাতার বুকে দুর্গাপুজোর সময় অসুরের মুখের বদলে গান্ধীর মুখ বসিয়ে দিয়েছিলেন, দিয়ে দেখিয়েছিলেন যে গান্ধী কত খারাপ, তারা আজকে আমন্ত্রিত হয়েছেন ওখানে, তারা ওখানে আজকে আমন্ত্রিত হয়ে ভিআইপি আসনে বসে রয়েছেন। এটার দ্বারা প্রমাণিত যে আরএসএস প্রশংসা করছে, চন্দ্রচূড় বাবুরা খুশি হচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গোটা রাজ্যের মানুষকে অন্ন বস্ত্র বাসস্থানের বদলে মন্দিরের সামনে লাইনে দাঁড়াতে বাধ্য করছে। আমরা মন্দিরের বিরোধী নই, আমরা মসজিদের বিরোধী নই। আমরা বলছি সরকার ভোট দেয় অন্ন বস্ত্র বাসস্থান, কর্মসংস্থান, রাস্তাঘাট, পানীয় জলের দাবিতে। আজকে সেই দাবিগুলো যারা পূরণ করতে পারে না, তারা ধর্মের নেশায় মানুষকে মত্ত করে রেখে আলটিমেটলি নিজেদের ভোট ব্যাংকের রাজনীতি করতে চায়। এই পূর্ব মেদিনীপুর জেলার মাটিতে ওই দীঘার অনতি দূরে কাজু ব্যবসায়ীদের জন্য কোনো ব্যবসায়িক হাব নেই, ওই দীঘার অদূরে পান ব্যবসায়ীদের জন্য, পান চাষিদের জন্য কোনো হাব নেই। সেখানে দাঁড়িয়ে একটা সরকার পান চাষের জন্য, কাজু ব্যবসায়ীদের জন্য কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ না করে প্র্যাকটিক্যালি মন্দির নির্মাণের মধ্য দিয়ে বুঝিয়ে দিল যে এই সরকারটাও ঠিক একইভাবে যেমন কেন্দ্রের বিজেপি সরকার, মোদী সরকার 5 বছরে বিজ্ঞান, প্রগতি, সভ্যতার রাজনীতির কথা না বলে আলটিমেটলি ভারতবর্ষকে কুসংস্কারের আড়ালে পেছনের দিকে ঠেলে দেওয়ার জন্য মন্দির মসজিদের রাজনীতিকে প্রায়োরিটি দিয়েছে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন যে বাংলায় মুখ্যমন্ত্রী অতীতের দিনে আমরা দেখতে অভ্যস্ত জ্যোতি বসু প্রথম টেলিফোনে কথা বলেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে, টেকনোলজির বার্তা দিয়েছিলেন। যে পশ্চিমবাংলার মাটিতে বিজ্ঞান মেধার উৎকর্ষ কেন্দ্র হিসেবে গোটা পৃথিবীতে সমাদৃত, সেই বাংলার মাটিতে আজকে নির্লজ্জতার নজির সৃষ্টি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে বাংলার মাথা হেট হলো। এ বাংলা
রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা নবজাগরণের বাংলা, এই বাংলায় একের পর এক সমাজ সংস্কারক তারা বিভিন্ন ধর্মীয় কুসংস্কারের বাইরে বেরিয়ে আন্তর্জাতিক প্রগতিশীলতার উদাহরণ রেখেছে, মুক্তিকামী মানুষের কথা বলেছে, মেহনতি মানুষের কথা বলেছে। সেই বাংলার একজন মুখ্যমন্ত্রী আজকে যেভাবে ওখানে কাঁসর ঘণ্টা, নাচ গান অনুষ্ঠানের মধ্য দিয়ে, মন্দির নির্মাণের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে সরকারের ট্যাক্সের টাকায় পাড়ায় পাড়ায় খরচ করে, একের পর এক সরকারি দপ্তরে সরকারের কোষাগারের টাকা খরচ করে যেভাবে বিজ্ঞাপন করলেন আজকে জগন্নাথ মন্দিরের, এটা পশ্চিমবাংলার আগামী দিনে বেকার যুব সমাজের কাছে ভালো বিজ্ঞাপন নয়। বাংলার সাধারণ মানুষের কাছে আবেদন, এই তৃণমূল বিজেপির ধর্মীয় বাইনারির রাজনীতিকে যদি পরাস্ত না করা যায়, তাহলে আগামী দিনে এই মন্দির মসজিদের লড়াইয়ের কম্পিটিশান হবে। কে কতগুলো বাবরি মসজিদ করলো, কে কতগুলো জগন্নাথ মন্দির করলো, কে কতগুলো রাম মন্দির করলো, এতে আপনার আমার ভালো হবে না। আগামী দিনে স্কুল, কলেজ, অন্ন, বস্ত্র, বাসস্থানের রাজনীতির কথাকে রাজনীতির মূল প্রাসঙ্গিক এজেন্ডা আনতে হবে। দাদা, মুখ্যমন্ত্রী আমরা জানি এই যে রাজনীতিতে আসার পর থেকে তিনি সব সময় আমরা দেখেছি যে সংখ্যালঘুদের হয়ে কথা বলেছেন, তিনি এই বিজেপির হিন্দুত্ববাদের রাজনীতির সর্বদাই বিপক্ষে ছিলেন এবং এই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় তিনি বলেছিলেন এটা সম্প্রীতির ডাক দেবে। সেখানে আমরা দেখলাম যে যারা অহিন্দু, মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘুদেরকে বলা হচ্ছে যে তারা এর ধারে কাছেও আসতে পারবে না, সেখানে হোটেল থেকে তাদেরকে বলা হচ্ছে চলে যেতে, এই যে সমস্ত বিষয়গুলো। তার মানে এতদিন ধরে এই যে সংখ্যালঘুদের হয়ে মুখ্যমন্ত্রী এত আওয়াজ তুলেছেন, সে সবটাই তাহলে জাস্ট আই ওয়াশ ছিল। দেখুন, বাংলার সংখ্যালঘু মানুষদের ধীরে ধীরে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সংখ্যালঘু দরদি নয়, আরএসএসের দালাল হিসেবে এই রাজ্যে সংখ্যালঘুদের ক্ষতি করছেন। আজকে আরএসএসের এজেন্ডায় জগন্নাথ মন্দির তৈরি করার মধ্য দিয়ে আরএসএসের কাছে বার্তা দিলেন যে আমার পরিবারের ভাইপো, আমার পরিবারের সদস্য লিপসান্স বাউন্সের দুর্নীতিকে তোমরা ধামাচাপা দাও, আমরা তোমাদের এজেন্ডাকে ফুলফিল করব। এই রাজ্যে মমতার জমানায় সবচাইতে বেশি আরএসএসের স্কুল হয়েছে, এই রাজ্যে মমতার জমানায় সবচাইতে বেশি হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছে। আজকে আনিস খান খুন হয়েছে এই রাজ্যের মাটিতে মমতার জমানায়। এই রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় সংখ্যালঘু যুবককে থানায় পিটিয়ে খুন করা হয়েছে। আসলে সংখ্যালঘু দরদির অভিনয় করে বিজেপির সঙ্গে হিন্দুত্বের লড়াইয়ের রাস্তায় নেমে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে কত বড় হিন্দু, এই প্রতিযোগিতায় যদি দুই দল শাসক বিরোধী নেমে যায়, তাহলে আলটিমেটলি সংখ্যালঘু ভোট ব্যাংক ভয় হয়, আতঙ্কিত হয়, তারা একটা শেল্টার খোঁজবার চেষ্টা করে। আজকে দিনের আলোর মতন পরিষ্কার যে এই রাজ্যে হজ হাউসকে যারা মদের আখড়ায় পরিণত করে, যারা ওয়াকফের টাকা লুট করে, আজকে ফিরহাদ হাকিমদের বুঝতে হবে যে ফিরহাদ হাকিমকে জগন্নাথ মন্দিরে না নিয়ে গিয়ে দিদিমণি বার্তা দিলেন হিন্দুদের প্রতি, সনাতনীদের প্রতি, আরএসএসের প্রতি যে দেখুন আমরা আপনাদের এজেন্ডাতেই রাজনীতিটা করছি। আজকে ফিরহাদ হাকিমদেরও বুঝতে হবে যারা অন্ধের মতন মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুদের মসিয়া মনে করে, কোথায় প্যালেস্তাইনের দাবিতে রাস্তায় নেমেছেন? একবারও ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে কোনো কথা বলেছেন? একবারও যখন গোটা দেশ জুড়ে ওয়াকফ হিংসা হয়েছে, ওয়াকফ প্রতিবাদ হয়েছে, তখন একবারও মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে কোনো আন্দোলন করেছেন? আপনি যদি দেখেন একের পর এক ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনীতি করেছেন যে রাজনীতিতে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির সুবিধা হয়, যে রাজনীতির ফলে বিজেপির সুবিধা হয়। স্বাভাবিকভাবে আজকে সংখ্যালঘু মানুষকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভণ্ড সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, না হলে আলটিমেটলি আগামী দিনে সংখ্যালঘুদের সামনেও ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। দিলীপ ঘোষ এই দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার যে জল্পনাটা, বা দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করতে পারে এমনও একটা জল্পনা শোনা যাচ্ছে, যদি যোগদান করে আপনারা কি অবাক হবে? না, আমরা অবাক হব না। তার কারণ হচ্ছে আপনি ভাবুন না, 26-এর নির্বাচনে যখন আমরা যাব, আপনার মনে থাকার উচিত এই 24-এর নির্বাচনে বিজেপির পোস্টার বয় কে ছিল, মুখ কে ছিল? শুভেন্দু অধিকারী। 19-এর পোস্টার কে ছিল, পোস্টার বয়? শুভেন্দু অধিকারী, তৃণমূলের। এবারে যে লোকসভায় বিজেপির পোস্টারের প্রধান মুখ শুভেন্দু অধিকারী, 19-এর লোকসভায় শুভেন্দু অধিকারী তৃণমূলের পোস্টারের মুখ ছিল। জগন্নাথ মন্দির আজকে উদ্বোধন হচ্ছে। এই জগন্নাথ মন্দির নির্মাণের যখন প্রথম পরিকল্পনা হয়, যখন প্রথম জমি, যখন পরিকল্পনা বাস্তবায়িত করবার প্রজেক্ট তৈরি হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিকে ছিলেন শিশির অধিকারী, বাম দিকে ছিলেন শুভেন্দু অধিকারী। মানুষকে বোকা বানাচ্ছেন, দুর্নীতি, চুরি, লুট থেকে নজর ঘোরাতে আজকে এই জগন্নাথ মন্দিরের নাটক তৈরি হয়েছে। মানুষের নজর ঘুরিয়ে যাও, 26,000 চাকুরিয়ার প্রতিবাদী আন্দোলনকে স্তব্ধ করে দাও। পেহেলগাঁও শোকের মাঝখানে গোটা দেশ যখন শোকে ডুবে রয়েছে, তখন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী পারেন এই আনন্দ উৎসব শুরু করতে? গোটা রাজ্যের যখন মানুষ তাকিয়ে রয়েছে কখন তার বীর জওয়ান বাড়ি ফিরবে, তখন একজন মাননীয় মুখ্যমন্ত্রী মন্দিরে ঢক্কানিনাদ বাজাতে পারেন? যখন গোটা রাজ্যের ধর্মপ্রাণ মানুষ এই মুর্শিদাবাদ মালদার দাঙ্গার পরে ভীত সন্ত্রস্ত, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেতে পারলেন না। 3 দিন ধরে একটা মন্ত্রিসভা পুরো দীঘাতে গিয়ে বসে রয়েছে।
আমরা অতীতেও দেখেছি বারে বারে যখন এই রাজ্য বিপদের সম্মুখীন হয় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী পালিয়ে যান, কলকাতা ছেড়ে চলে যান। বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর একজন মুখ্যমন্ত্রী এখনও বড়বাজার ছুটে আসতে পারলেন না। কার জন্য ওনার প্রাণ কাঁদে? কোনটা মানবিক সরকার? কোনটা মামাটি মানুষের সরকার? যারা 14 জন মানুষের মারা যাওয়ার পরেও দমকল মন্ত্রীকে নিয়ে মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকেন, সেখানে তাদের কাছ থেকে মানবিকতা আশা করা যায়? আসলে জগন্নাথ মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের তার যে সরকারের সার্বিক ব্যর্থতা, দুর্নীতি, লুট, চুরি, এই সমস্ত থেকে নজর ঘোরাতে চাইছেন। আলটিমেটলি বিজেপির যে হিন্দুত্বের রাজনীতি, তাতে কম্পিটিটিভ একটা তুল্যমূল্য লড়াইয়ের জায়গায় বিজেপিকে দেখো, আমি জগন্নাথ মন্দির করলাম, তুমি পারলে আরও 10টা রাম মন্দির করো, তুমি আমাকে মন্দিরে মন্দিরে কম্পিটিশন করো, স্কুল কলেজের হিসাবে যেও না। আর বিজেপি সেই রাজনীতি করতে চায়। বিজেপিও রাম মন্দিরের বিজ্ঞাপন করেছিল, দিয়ে ভোট করতে যায়। ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের মধ্যে দিয়ে ভোট করাতে চায়। এই যে মানুষের সেন্টিমেন্টকে, মানুষের ধর্মের প্রতি শ্রদ্ধাকে ভোট ব্যাংকের নজরে দেখা, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জিদের কাজ। দিলীপ বাবুরা আজকে বিজেপিতে আছেন, দুদিন পর তৃণমূলে হয়ে যাবেন। কারণ এদের এমপি হওয়া দরকার, লালবাতি নীলবাতি গাড়ি চড়া দরকার, এদের ক্ষমতা দরকার। এদের সারের দাম বাড়লে এদের জ্বালা লাগে না, আলু পেঁয়াজের দাম বাড়লে এদের গায়ে লাগে না, এসএসসি প্রাইমারি চাকরি বিক্রি হলে এদের গায়ে লাগে না, গোটা রাজ্য জুড়ে ভয়ঙ্কর দাঙ্গা হলে এদের ঘরে আগুন লাগে না। আপনি আজ অবধি দেখেছেন একটা দাঙ্গাতেও না কট্টর হিন্দুবাদী নেতা, না কট্টর মুসলমান নেতা, না কট্টর তৃণমূলের নেতা, না কট্টর বিজেপি আরএসএসের নেতা, কারোর বাড়িতে একটা ইটের টুকরো পড়ে না। গরিব খেটে খাওয়া মানুষ, তাদের সমস্ত লুট হয়ে যায়। এই যে অরাজকতা তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে, সার্বিকভাবে রাজ্য সরকার ব্যর্থ। তৃণমূলে আজকে যে নেতা, কালকে সে বিজেপির নেতা হবে, বিজেপির যে নেতা হবে, কালকে সে তৃণমূলের নেতা হবে। মুকুলবাবু অপ্রকৃতগ্রস্ত অবস্থা, অসুস্থতার কারণে বলতে পারেন কথাটা, কিন্তু আলটিমেটলি তো তিনি ভুল কথা বলেননি। কুণালবাবু বলেছিলেন উত্তর কলকাতায় বিজেপির 2 প্রার্থী, এক বিজেপির অফিসিয়াল প্রার্থী আর এক তৃণমূলের প্রার্থী। ওয়াকআপের বিরুদ্ধে কিংবা পেহেলগাঁও ঘটনার পর লোকসভার ভেতরে সুদীপ বন্দ্যোপাধ্যায়দের দেখেছেন বিজেপি সরকারের বিরুদ্ধে একটা কোনো কথা বলতে? যে দলের মুখপত্র তার দলের এমপি ক্যান্ডিডেটকে বিজেপি বলে, সে তৃণমূলের লোকসভার নেতা, দলনেতা, তিনি লোকসভার ভেতরে বিজেপির বিরুদ্ধে লড়বেন কী করে? যিনি জগন্নাথ মন্দির উদ্বোধন করেন, তিনি বিজেপির রাম মন্দিরের বিরোধিতা করবেন কী করে? যিনি মন্দিরের রাজনীতিকে উস্কে দিয়ে হিন্দুদের ধর্ম ভাবাবেগকে ভোট ব্যাংকে পরিণত করতে চান, সে আরএসএসের বিরুদ্ধে লড়বে কী করে? যে গোধরার দাঙ্গারের পর গোলাপ ফুল পাঠিয়ে মোদিকে শুভেচ্ছা জানায়, সে বিজেপির দাঙ্গার রাজনীতির বিরুদ্ধে লড়বে কী করে? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়তে চান না। আরএসএস জানে যে বিজেপিকে দিয়ে যে কাজ হবে না, সংখ্যালঘু মানুষকে তুষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সেই এজেন্ডা ফুলফিল করানো যাবে। তার জন্য আরএসএস গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের কাজ করছেন। ইতিমধ্যে পত্রপত্রিকায় এসছে 619 কোটি টাকা চাকরি দুর্নীতির টাকা ইডি সিজ করেছে, তারপরেও তৃণমূলের কোনো নেতা গ্রেপ্তার হয় না। লিপস অ্যান্ড বাউন্সের অফিসিয়াল রেকর্ড রয়েছে দুর্নীতিতে, তার কাউকে গ্রেপ্তার করা হয় না। মুখ্যমন্ত্রীকে আজ অবধি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় না। গোটা রাজ্য জুড়ে আপনি যদি দেখেন, বিজেপি আর তৃণমূল একে অপরের বিরুদ্ধে মিথ্যা রাজনীতি করছে, আসলে নকল লড়াই লড়ছে। আসলে দুটোই চোর, দুটোই লুট, দুর্নীতির মাঝখানে নিমজ্জিত আদ্যপান্ত। এই দুটো রাজনৈতিক দলই বিভিন্ন কর্পোরেট হাউসের টাকায় নির্বাচন লড়ে। ওষুধের দাম বাড়ানোর যে টাকা আপনার আমার পকেট থেকে যায়, সেই টাকা যে মালিকদের কাছে যায়, সেই মালিকেরাই এই 2 দলকে টাকা দেয়। বিষ মদ খেয়ে যারা মারা যায়, সেই বিষ মদের মালিকেরাই এই 2 দলকে টাকা দেয়। অনলাইন লটারির ব্যবসায়ীরা, তারাই এই 2 দলকে টাকা দেয়। সেই টাকাতে এই 2 দল রাজনীতি করে। মানুষ যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি আমাদের দেশের মঙ্গল, বাংলার মঙ্গল। আগামী দিনে বাংলার মানুষকে ঠিক করতে হবে যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চাকরি, এই দাবিতে রাজনীতি হবে, নাকি রাম মন্দির, জগন্নাথ মন্দির, বাবরির ইস্যুতে রাজনীতি হবে, ভাতের ইস্যুতে রাজনীতি হবে, নাকি জাতের ইস্যুতে রাজনীতি হবে। যদি আগামী দিনে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে, এরা চাইবে বিভাজন করতে, ভেঙে ফেলতে মানুষের ঐক্য, গরিব মানুষের ঐক্য, খেটে খাওয়া মানুষের ঐক্য, যদি মানুষ ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদে নামে, তাহলে অবশ্যই এই রাজ্যকে রক্ষা করা সম্ভব। নাহলে ভবিষ্যতে বাংলা এবং আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার।